আজকের এই ভিডিওতে আমি এমন 10টা টিপস নিয়ে কথা বলবো যেগুলো ফলো করে আইএলটিএস স্পিকিং এ আমি 8.5 পেয়েছিলাম। আমি শেষ যে দুইবার আইএলটিএস মেইন এক্সাম দেই দুইবারই স্পিকিং আমার 8.5 আসছিল। তো আজকের ভিডিওতে সেই 10টা টিপস নিয়ে কথা বলবো যে কাজগুলো ফলো করে মেইন এক্সামে আমার স্পিকিং এ 8.5 আসছিল। তো যারা স্পিকিং এ স্ট্রাগল করতেছেন বা যাদের সামনে এক্সাম আছে তাদের জন্য এই ভিডিওতে শেয়ার করা 10টা টিপস অনেক ইফেক্টিভ হবে। Alright then, let's begin. But before I begin, if you are new to my channel, please hit the subscribe button and press the like. আর এই ভিডিও যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। আমাদের প্রথম টিপটা হচ্ছে বা যেই কাজটা আমি করতাম তা হচ্ছে আমি সবসময় ডিফিকাল্ট কোয়েশ্চনগুলো প্র্যাকটিস করতাম। মেইন এক্সামের আগে আইএলটিএস মাকার বই থেকে বা অনলাইনে ডিফারেন্ট সোর্সেস আছে সেইখান থেকে আমি ডিফিকাল্ট কোয়েশ্চনগুলো প্র্যাকটিস করতাম। ইজি কোয়েশ্চন তো সবাই আনসার করতে পারে, কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলা কতজন সুন্দর করে আনসার করতে পারে। তো এই জিনিসটা আমি অলমোস্ট চ্যালেঞ্জ হিসাবে নিতাম যে না, সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলা আমি প্র্যাকটিস করতাম। আমার মনে আছে হেক্সায়, আমি তখন হেক্সায় পড়াইতাম, হেক্সায় আমি আমার কলিগদেরকে বলতাম যে সবচেয়ে এই বই থেকে একটা বই মাকারে যে কোনো একটা বই দিয়ে বলতাম এই বই থেকে সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলো আমাকে করো। তো অনেকেই আছে তারা হচ্ছে আমাকে কোয়েশ্চনস গুলো করতাম, আমি সেগুলো আনসার করতাম। তো প্রথম টিপটা হচ্ছে ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনি যদি ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলো আনসার করতে পারেন ইজি কোয়েশ্চনস গুলো তো আপনি এমনিতেই পারবেন। তো এই কাজটা আমি অনেক বেশি করতাম এবং এই যে ডিফিকাল্ট কোয়েশ্চন আনসার করার প্র্যাকটিসটা এটা আমাকে অনেক বেশি হেল্প করতো। ইনফ্যাক্ট আমি অনেক সময় ক্লাসে গিয়ে বলতাম যে বই থেকে সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চনসটা আমাকে করো, যদি আমাকে আটকাইতে পারো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে ট্রিট দিব। এটা আমি আমার আইএলটিএস ক্লাসগুলোতে অনেক সময় বলতাম। তো ওই জন্য প্রথম টিপটা হচ্ছে ডিফিকাল্ট কোয়েশ্চনস গুলা প্র্যাকটিস করবেন, ডিফিকাল্ট টপিক গুলো নিয়ে কথা বলবেন, এতে করে মেইন এক্সামে আপনার জন্য বলাটা অনেক সহজ হয়ে যাবে। 2 নম্বর টিপটা হচ্ছে স্যাম্পল আনসার রিডিং পড়া। এই কাজটা আমি অনেক বেশি করতাম। মাকারের বই থেকে আমি প্রতিদিন মিনিমাম 5টা থেকে 10টা স্যাম্পল আনসার পড়তাম। তো যাদের সামনে এক্সাম আছে তাদের সবাইকে বলবো আইএলটিএস মাকারের বই থেকে প্রতিদিন মিনিমাম 5টা থেকে 10টা স্যাম্পল আনসার পড়েন। হ্যাঁ, মাকারের বই দিয়ে ইন্ডিয়ান কনটেক্সটে এক্সাম্পল দেয়া আছে, ডাজন্ট ম্যাটার, আপনি সেগুলো স্কিপ করতে পারেন, বাট মাকারের আনসারগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো ওই জন্য মাকার বই থেকে আপনি প্রতিদিন 5টা থেকে 10টা স্যাম্পল আনসার পড়বেন। যখন স্যাম্পল আনসার পড়বেন, স্যাম্পল আনসার পড়ার সময় যদি ইন্টারেস্টিং কোনো শব্দ পান, কোনো ফ্রেজ পান, কোনো সেন্টেন্স পান যেগুলো আপনি আপনার ইংলিশে ইউজ করতে পারবেন, সেগুলো আপনি লিখে রাখেন। এতে করে আপনার ভোকাবুলারি শেখা হবে এবং আপনার আইডিয়া জেনারেশনেও হেল্প হবে। আমার মনে আছে আমি এরকম বেশ কয়েকটা টপিক নোট করে রাখছিলাম। ফর এক্সাম্পল, একটা টপিক আমি নোট করছিলাম এরকম, যে টপিক ছিল ডিসক্রাইব এন অ্যাকোয়াটিক অ্যানিমেল ইউ লাইক অর সামথিং। অ্যাকোয়াটিক অ্যানিমেল বলতে আমি যখন প্রথম টপিকটা দেখি আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কি নিয়ে বলবো। পরে হচ্ছে এই মাকার থেকে স্যাম্পল আনসার পড়ছি, পরে ওইটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আমি নোট করে রাখছি। ইন কেস এই টপিকটা আমার মেইন এক্সামে চলে আসতো আমি এটা নিয়ে বলতে পারতাম। কারণ কিউ কার্ডে যে আপনি সব সময় যে টপিকটা আসবে সব যে আপনার জানা থাকবে, আইডিয়া থাকবে, এরকম না হইতে পারে। ওই জন্য স্যাম্পল আনসার যখন পড়বেন, যদি আপনি আননোন বা একটু ডিফিকাল্ট টপিক যেগুলো আছে আপনি যদি আইডিয়াগুলো নোট করে রাখেন, এতে করে মেইন এক্সামে যদি ওই টপিকগুলো চলে আসে আপনার জন্য বলাটা ইজি হবে। তাহলে 2 নম্বর টিপটা হচ্ছে আমরা বেশি বেশি করে স্যাম্পল আনসার পড়বো এবং স্যাম্পল আনসার পড়ার সময় শব্দ এবং আইডিয়াস আমরা নোট করে রাখবো। 3 নম্বর টিপটা হচ্ছে আপনি এমন একজন স্পিকিং পার্টনার খুঁজে বের করবেন যার স্পিকিং এর লেভেল আপনার থেকে ভালো। যেমন আপনার লেভেল হচ্ছে 5, তাহলে আপনি 6 লেভেলের একজনের সাথে প্র্যাকটিস করবেন। এই কাজটা আমি করতাম। আমার অনেক কাজিন আছে যারা হচ্ছে দেশের বাইরে থাকে, মানে আমি নিজেও তো এখন আসলে দেশের বাইরে আছি, তারা ইউকে ইউএসএ তে বর্ন এন্ড ব্রট আপ। তো তারা স্পিকিংটা হচ্ছে নেটিভ স্পিকিং। তো আমি যখন মেইন এক্সাম দিচ্ছিলাম, মেইন এক্সাম দেওয়ার আগে তাদের সাথে হচ্ছে আমি মাঝে মধ্যে স্পিকিং প্র্যাকটিস করতাম। কেন মাঝে মধ্যে করতাম? বিকজ সবসময় সময় হইতো না, বিকজ আই ওয়াজ ডুইং এ জব এন্ড দে হ্যাভ দেয়ার লাইফ। তো ওই জন্য ইফ পসিবল এমন একজন স্পিকিং পার্টনার খুঁজে বের করেন যার লেভেলটা আপনার থেকে ভালো। এই জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, আপনি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো 3 নাম্বার টিপটা হচ্ছে নিজের থেকে ভালো এইরকম একজন স্পিকিং পার্টনার খুঁজে বের করবেন এবং যার সাথে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, স্পিকিং পার্টনার খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হইতে পারে, বাট ইটস আপ টু ইউ টু ফাইন্ড। 4 নাম্বার টিপটা হচ্ছে সেলফ টক। এই কাজটা আমি অনেক বেশি করতাম। সেলফ টক মানে নিজের সাথে কথা বলা। হ্যাঁ, পিপল উইল কল ইউ ক্রেজি। যদি কেউ আপনাকে দেখে নিজের সাথে কথা বলতেছেন, পিপল মে কল ইউ ক্রেজি, হুইচ ইজ ফাইন, ইটস ওকে, বিকজ ইউ আর ডুইং ইট ফর পারপাস। আপনি প্র্যাকটিসের জন্য করতেছেন। আপনি
মানে এই যে মানুষ যাতে আপনাকে নিয়ে উল্টা উল্টা না বলে, তার জন্য আপনি পাবলিক প্লেসে না করতে পারেন। when you are alone you can do it, বাট সেলফ টকটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যে সবসময় পার্টনার পাবেন এরকম নাও হইতে পারে, বিশেষ করে যারা জব হোল্ডার, বিশেষ করে যারা হচ্ছে মানে অনেক ব্যস্ত থাকেন, তাদের জন্য তো পার্টনারের সাথে টাইম ম্যাচ করে প্র্যাকটিস করাটা ডিফিকাল্ট। সো তাদের জন্য সেলফ টকটা একটা প্র্যাকটিসিং টুল হতে পারে। ইনফ্যাক্ট এই কাজটা আমি করতাম এবং এটা আমাকে অনেক বেশি হেল্প করছে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত নিজের সাথে কথা বলি। কোনো ডিসিশন নেওয়ার আগে, কোনো কাজ করার আগে আমরা প্রতিনিয়ত কিন্তু নিজের সাথে কনভারসেশনে এঙ্গেজ হই। তো ওই এঙ্গেজমেন্টটা, ওই কনভারসেশনটা আমরা হচ্ছে ইংলিশে করবো। আর নিজের সাথে কথা বলার আরো বেশ কিছু সুবিধা আছে। আপনি যদি কোনো মিস্টেক করেন, আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না। আপনার যে যা খুশি তা নিয়ে আপনি কথা বলতে পারতেছেন, যে কোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলতে পারতেছেন। তো ওই জন্য 4 নাম্বার টিপটা হচ্ছে আমরা নিজের সাথে কথা বলবো, সেলফ টক করবো। অ্যান্ড সেলফ টকিংটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আয়নার সামনে দাঁড়ায় সেলফ টক করতে পারি, এতে করে আমাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে। 5 নাম্বার টিপটা হচ্ছে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করবো। আপনি যদি টাং টুইস্টার্স ইন ইংলিশ লিখে গুগলে সার্চ করেন, অসংখ্য টাং টুইস্টার পেয়ে যাবেন। ওইখান থেকে 5টা থেকে 10টা টাং টুইস্টার আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন, অথবা 5 থেকে 10 মিনিট টাং টুইস্টার আপনি প্র্যাকটিস করবেন। যদি আপনি রেগুলার টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনার মুখের যত জড়তা আসছে, যত হেজিটেশন আসে, তার থাকবে না। তো আমাদের 5 নাম্বার টিপটা হচ্ছে আমরা প্রতিদিন 5 থেকে 10 মিনিট টাং টুইস্টার প্র্যাকটিস করব। 6 নাম্বার টিপটা হচ্ছে জুড়ে জুড়ে রিডিং পড়া। যেমন আপনি কোনো নিউজ পেপার নিলেন, বা হচ্ছে আপনি কেমব্রিজ বই থেকে কোনো রিডিং প্যাসেজ বা কেমব্রিজ বইয়ের পিছনে যে টেপ স্ক্রিপ্ট দেওয়া থাকে তাও পড়তে পারেন। আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট জুড়ে জুড়ে রিডিং পড়বেন। টাং টুইস্টারের মতো এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ। যদি আপনি নিয়মিত জুড়ে জুড়ে রিডিং পড়েন, এই কাজটা দেখা যাবে আপনার মুখের জড়তা, হেজিটেশন এগুলো দূর করতে সাহায্য করবে, এবং আপনি আরো এফোর্টলেসলি কথা বলতে পারবেন। কথা বলতে গিয়ে আপনার কষ্ট হবে না, কথা বলতে গিয়ে আপনি আটকায় যাবেন না। তাহলে 6 নাম্বার টিপটা হচ্ছে আমরা জুড়ে জুড়ে রিডিং পড়বো। প্রতিদিন 10 থেকে 15 মিনিট আমরা জুড়ে জুড়ে রিডিং পড়বো। 7 নাম্বার টিপটা হচ্ছে স্টপ ফোকাসিং অন অ্যাকসেন্ট। এই ভুলটা বিগিনার লেভেল অনেকেই করে। যখন আইএলটিএস এর প্রস্তুতি শুরু করে, তারা মনে করে যে না, তাদের ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলা লাগবে, এবং এই জিনিসটা করতে গিয়ে দেখা যায় ফ্লুয়েন্সি কম্প্রোমাইজ হয়ে যায়। আইএলটিএস স্পিকিং এর যে 4টা মার্কিং ক্রাইটেরিয়া আছে, যে এখানে অ্যাকসেন্ট বলে কোনো ক্রাইটেরিয়ন নাই। তো ওই জন্য অ্যাকসেন্ট নিয়ে আননেসেসারিলি স্ট্রেসড আউট হবেন না। ইট ডাজন্ট ম্যাটার। যেইটা আপনাকে খেয়াল রাখা লাগবে তা হচ্ছে প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা ইম্পর্টেন্ট। যেমন SAID এই শব্দটাকে আমরা সেইড বলি, কিন্তু এই শব্দের উচ্চারণ হচ্ছে স্যাড। WON এই শব্দটাকে আমরা ওন বলি, কিন্তু এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়ান। এইভাবে উচ্চারণ নিয়ে কাজ করেন, অ্যাকসেন্ট নিয়ে কাজ করতে যাবেন না। বিকজ অ্যাকসেন্টের উপর বেস করে আপনাকে কোনো মার্কিং করা হবে না, আপনাকে মার্কিং করা হবে উচ্চারণের উপর বেস করে। তো ওই জন্য অ্যাকসেন্টে ফোকাস করতে গিয়ে ফ্লুয়েন্সিটা কম্প্রোমাইজ করবেন না। ইটস নট ইম্পর্টেন্ট। ফোকাস অন your pronunciation, focus on improving your pronunciation. This is what that matters. Accent doesn't matter. তো 7 নাম্বার টিপটা হচ্ছে আমরা অ্যাকসেন্টে ফোকাস না করে উচ্চারণের দিকে খেয়াল রাখবো। তবে এইগুলাতে আলাদা হচ্ছে ফোকাস দেওয়ার দরকার নেই। এটা অনেকটাই আসলে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। যত বেশি লিসনিং শুনবেন, আস্তে আস্তে অ্যাকসেন্ট উচ্চারণগুলো চলে আসে। এগুলোতে খুব বেশি ফোকাস, খুব বেশি এমফাসিস দিতে গেলে দেখা যাবে যে আপনার ফ্লুয়েন্সি কমে গেছে, ফ্লুয়েন্সি স্লো ডাউন হয়ে গেছে। আপনি যখন কোনো শব্দ বলতে যাচ্ছেন, আপনি খেয়াল করবেন শব্দ উচ্চারণ ঠিক আছে কিনা, ব্রিটিশ অ্যাকসেন্ট ঠিক আছে কিনা, এতে করে ফ্লুয়েন্সি কমে যায়। সো এইগুলাতে ফোকাস না করে স্পিকিং এটাতে ফোকাস করেন এবং বেশি বেশি লিসনিং শুনেন, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। 8 নাম্বার টিপ, এবং এই আজকের ভিডিওতে যতগুলো টিপস বলবো তার মধ্যে এই কাজটা আমার মনে হয় আমি সবচেয়ে বেশি করছি, তা হচ্ছে বেশি বেশি করে লিসনিং শোনা। লিসনিং শোনা যে কতটুকু ইম্পর্টেন্ট, আই ক্যান্ট স্ট্রেস ইনাফ। আপনি যদি ভালো একজন স্পিকার হতে চান, আপনি যদি আইএলটিএস স্পিকিং এ ভালো একটা স্কোর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লিসনিং শোনা লাগবে। আপনার আশেপাশে যারা স্পিকিং এ ভালো একটা স্কোর করছে, মনে করেন 8 পাইছে, 7 পাইছে, বা 8.5 পাইছে, 9 পাইছে, একটু খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকেই অনেক বেশি লিসনিং শুনছে। হয় তারা মুভি দেখছে, অথবা তারা টিভি সিরিজ দেখছে, অথবা তারা বিবিসি শুনছে, অথবা তারা হচ্ছে তাদের পছন্দের কোন একটা টপিকের উপর লিসনিং শুনছে। লিসনিং শুনে নাই কিন্তু আইএলটিএস স্পিকিং এ অনেক ভালো একটা স্কোর করে ফেলছে, এইরকম ক্যান্ডিডেট পাওয়া খুবই রেয়ার, খুবই রেয়ার। বিকজ লিসনিং শোনা ছাড়া আপনি কোনো অবস্থাতেই আপনার স্পিকিংটাকে স্মুথ করতে পারবেন, আপনার স্পিকিংটাকে এনরিচ করতে পারবেন না। ভালো একটা
ব্যান্ড পাওয়ার জন্য আপনার স্পিকিং যেই লেভেলে যাওয়া দরকার সেই লেভেলে আপনি নিয়ে যেতে পারবেন না যদি না আপনি ইনাফ লিসনিং শুনেন। বুঝতেই পারতেছেন লিসনিং শোনাটা কতটুকু ইম্পর্টেন্ট। এখন আসি আমরা কোন জায়গা থেকে লিসনিং শুনবো। আপনি বিবিসি শুনতে পারেন, আপনি স্কাই নিউজ শুনতে পারেন, আপনি টেড টক্স শুনতে পারেন, আপনি ইসলামিক কোনো লেকচার শুনতে পারেন। নোমান আলী খান আমি ইউজুয়ালি শুনি, ওনার আলোচনাগুলো আমার ভালো লাগে এবং অ্যাকসেন্টটা খুব সুন্দর। আপনি টিভি সিরিজ দেখতে পারেন, আপনি মুভিজ দেখতে পারেন। বেসিকলি আপনার ইন্টারেস্টের সাথে যায় এরকম যে কোনো টপিকের ওপর, এরকম যে কোনো বিষয়ের ওপর আপনি লিসনিং শুনেন, বাট আপনি লিসনিংটা শুনেন। কারণ লিসনিং না শুনে আপনি কোনো অবস্থাতে আপনার স্পিকিংটাকে ইমপ্রুভ করতে পারবেন না। তাহলে 8 নাম্বার টিপটা হচ্ছে আমরা বেশি করে লিসনিং শুনবো। এখন আসি 9 নাম্বার টিপটা হচ্ছে বেসিক গ্রামার নিয়ে একটু কাজ করা। আমি সবসময় বলি আইএলটিএস ভালো করার জন্য আপনাকে গ্রামারে বস হওয়া লাগবে না, তবে বেসিক গ্রামাটিক্যাল নলেজ আপনার জানা থাকা লাগবে। কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কখন কোন টেন্স ব্যবহার করতে হয়, এইগুলা যদি আপনার না জানা থাকে তখন দেখা যাবে আপনি সেন্টেন্স মেকিং এ সমস্যা হবে, আপনি অনেকগুলো গ্রামাটিক্যাল মিস্টেক করবেন যেগুলো আপনার স্কোরটা কমায় ফেলবে। তো ওই জন্য বেসিক গ্রামার সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে রাখেন বা বেসিক গ্রামারের কনসেপ্ট যদি ক্লিয়ার করে ফেলেন, এতে করে স্পিকিং একটা ভালো স্কোর পাওয়া অনেকটাই ইজি হয়ে যায়। এখন বেসিক গ্রামার বলতে আমি আসলে কোন টপিকগুলোকে মিন করতেছি। বেসিক গ্রামারের টপিকের একটা লিস্ট এই ভিডিওর প্রথম কমেন্টে আমি পিন করে দিয়ে দিব, সেখানে আপনার টপিকগুলো পাবেন। যদি এই টপিকের উপর একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া নিয়ে নিতে পারেন, একটা বেসিক আইডিয়া নিয়ে নিতে পারেন, কম্প্রিহেন্সিভ না পারেন বাট মোটামুটি যদি একটা আইডিয়া নিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে সেন্টেন্স মেকিং এ আপনার জটিলতা অনেকটা কমে যাবে এবং এই জিনিসটা স্পিকিং একটা ভালো স্কোর পেতে আপনাকে হেল্প করবে। তাহলে 9 নাম্বার টিপটা হচ্ছে বেসিক গ্রামার নিয়ে আমরা একটু কাজ করব। বেসিক গ্রামাটিক্যাল যে টপিকগুলো আছে সেগুলা সম্পর্কে কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করে ফেলবো। 10 নাম্বার টিপ এবং এই ভিডিওর শেষ টিপ, তা হচ্ছে ভোকাবুলারি নিয়ে কাজ করা। কারণ স্পিকিং করতে গেলে আমাদের তো শব্দ শেখা লাগবে, রাইট? তো আমরা ইনফ্যাক্ট আমরা এতক্ষণ যতগুলো কাজ করতেছিলাম, যেমন স্যাম্পল আনসার পড়া, লিসনিং শোনা, তারপর হচ্ছে রিডিং পড়া, প্রত্যেকটা কাজই আসলে আমাকে শব্দ শিখাইতেছে। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ স্পেসিফিক্যালি ওয়ার্ড লার্নিং এর জন্য করব, তা হচ্ছে নিউজ পেপার পড়া। আপনি একটা ডেইলি স্টার পেপার কিনবেন, কিনে প্রতিদিন আপনি এখান থেকে 10 থেকে 15 মিনিট পড়বেন। পড়ার আগে আপনি মনে করেন ফুল পেপার ফুল পেজ পড়ার দরকার নেই, আপনি এতটুকু পড়লেন, 2টা প্যারা পড়লেন। পড়ার আগে ওই প্যারার আপনি সবগুলো আননোন শব্দগুলো নোট করবেন, অর্থ সব আপনি নোট করবেন, ওগুলা শিখবেন। শিখার পর দেন হচ্ছে আপনি রিডিং করবেন। এতে করে যে আপনি শব্দ শিখলেন, আপনি পড়ার সময় আপনার রিভিশনটা হয়ে যাবে এবং আপনি শব্দ ভুলবেন না। অনেকেই শব্দ শিখা যখনই শুনে তখন বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসে, ভোকাবুলারি একটা বই কিনে নিয়ে আসে, আইনা হচ্ছে এগুলো মুখস্থ করা শুরু করে। এতে হয়তো আপনি মুখস্থ করতেছেন কিন্তু ইউজেসটা জানা হচ্ছে না। ইনফ্যাক্ট এই যে মুখস্থ করতেছেন, কয়েকদিন পরে দেখা যাবে আপনি ভুলে গেছেন। তো এই জিনিসটাকে মানে একটা বই নিয়ে ধরে ধরে শব্দ মুখস্থ করাটাকে আমি কখনো স্মার্ট লার্নিং স্ট্র্যাটেজি বলি না। আমি বলবো আপনি নিউজ পেপার কালেক্ট করেন, কালেক্ট করে ওইখান থেকে যেভাবে বললাম ওইভাবে পড়েন। এতে করে শব্দগুলো আপনি কখনো ভুলবেন না, শব্দগুলো আপনার বেশি মনে থাকবে এবং রিডিং পড়ার কারণে দেখা যাবে আপনার আইএলটিএস রিডিংও হেল্প করবে। এই যে রিডিং পড়তেছেন, রিডিং কম্প্রিহেনশন বাড়বে, রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, যেটা আপনার রিডিং স্কোরটা বুস্ট করতে সাহায্য করবে। সো ভিডিওতে শেয়ার করা এই 10টা কাজ যদি আপনি রেগুলার বেসিসে কিছুদিন করতে পারেন, দেখবেন আপনার স্পিকিং এ একটা চেঞ্জেস চলে আসছে। তবে হ্যাঁ, কনসিস্টেন্সি বজায় রাখা লাগবে। একদিন করলেন 3 দিন খবর নেই, 2 দিন করলেন 6 দিন খবর নেই, এইরকমটা করে হবে না। কনসিস্টেন্সি ইজ পাওয়ার। আপনি যদি এই 10টা কাজ একটানা 15 থেকে 20 দিন করেন, দেখবেন আপনার স্পিকিং একটা চেঞ্জ চলে আসছে। আপনি 1 মাস করেন, দেখবেন 1 মাস পরে আপনার স্পিকিং শুনে আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কনসিস্টেন্সি বজায় রাখাটা ডিফিকাল্ট হবে, প্রতিদিন নিয়ম করে এগুলো করাটা ডিফিকাল্ট, বাট ভালো একটা স্কোর পাওয়ার জন্য, নিজের ক্যারিয়ারকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই কষ্টটুকু আমাদের করাই লাগবে। যদি এটাই না করতে পারি তাহলে কিভাবে হবে? যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।